বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। মন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন তার ঠিক বাঁদিকে আমাদের রাজ্য কনভেনার প্রতাপ নায়ক রয়েছেন, তার সঙ্গে আলাপ আলোচনা রত রয়েছেন। তার ডান দিকে রয়েছেন আমাদের অরিন্দম ভুঁই, চাঁদদানির মাননীয় বিধায়ক, আমাদের জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের। দেখতে পাচ্ছেন আমরা মাননীয় মন্ত্রী তথা চেয়ারম্যান শ্রী মানস রঞ্জন ভূঁইয়া, ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়াকে বরণ করে নিচ্ছি। সবাই মিলে একটু দাঁড়িয়ে করতালি দিন, সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়ুন। এই মুহূর্তে ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া স্বাগতম, স্বাগতম, স্বাগতম। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যার উপর দায়িত্ব অর্পণ করেছেন, কি মন্ত্রিত্ব আর কি চেয়ারম্যানশিপ, একটা কর্মচারী ফেডারেশনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দায়িত্বশীল পদে থেকে, তার জন্য খুব প্রতাপ নায়ক রয়েছেন, সঙ্গে আমাদের স্টেট কনভেনার রয়েছেন মানুষ মজুমদার, এক্স এমএলএ, এবং আমাদের জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা রয়েছে। রণবীর দত্ত, বাড়ির মজুমদার, নবেন্দ্র ভট্টাচার্য, সাগর পটনায়ক সবাই রয়েছে। দাদা মোবাইল নাম্বার জোড়াতালি সবাই মিলে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এবং যিনি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম ক্যাবিনেট মিনিস্টার, জনসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দপ্তরের, তিনি এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করবেন। সঙ্গে সবাই রয়েছে, বরাবরের এমএলএও রয়েছে, চাঁদদানি এমএলএও রয়েছে, সবাই রয়েছে। মানুষ মজুমদার রয়েছে, কৃষ্ণচন্দ্র সাঁতরা রয়েছেন, সবাই রয়েছেন আমাদের স্টিয়ারিং কমিটির। আমাদের এটা হাজার হাজার ঠাকুর হুগলি জেলা ব্লকে ব্লকে মহকুমা ডিস্ট্রিক্টে প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিন। আর এই জেলার প্রতি গ্রামে প্রতি বাড়িতে দলমত নির্বিশেষে মানুষের কাছে ফেডারেশনের কর্মীরা 5টার পর বাড়ি ফিরে গিয়ে করুক। ভূমি দপ্তর কি করেছে বিলি করুন। অনেকে বলেন আমি 10টায় আসিব, 5টায় যাইব, এই ক ঘন্টা আমি ফেডারেশন করিব না। বন্ধু, না ভাই, না বোন, আপনি অফিসের ফেডারেশন সরকারি নিয়ম অনুযায়ী কাজগুলো করবেন। আপনাদের জন্য আমরা বিধানসভায় একটা আইন পাস করেছি, রাইট টু সার্ভিস অ্যাক্ট। যে কর্মচারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার কাছে দেওয়া দায়িত্ব পালন করবেন না, তাকে শাস্তির মুখে করতে হবে। জানেন এই একটা প্রতাপ কুমার, আপনি একটা সেন্ট্রাল সেমিনার করুন, প্রত্যেক জেলা থেকে বাবুদের ডেকে এনে একটু বুঝিয়ে দেবেন হোয়াট ইজ দ্য রাইট টু সার্ভিস। ফেডারেশন করছি বলে আপনি পার পেয়ে যাবেন তা কিন্তু হবে না। আপনাকেও কিন্তু মানুষের জন্য কাজটা করতে হবে। আরেকটা আইন আছে অফিসে, the delineation of the responsibility of the government employees। সেই সরকারি কর্মচারী সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে কিনা, এই দুটোকে মেলাবো, তারপরে লিডারশিপ তাদের হাতে তুলে দেবো। তাহলে হুগলির চুচুড়ায় দিদি দীপ্তি দিদি আমি ফেডারেশন, আর ঘরে গিয়ে কটকটে কমরেড। আমি আপনার অনুগত সৈনিক। মমতা ব্যানার্জিকে দেখলে আমি হাউ হাউ করে কেঁদে ফেলি, বাড়িতে গিয়ে কত ফুলের চাষ। This should not be।
ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। আমি খুবই খুশি, আমরা খুব অল্প দিনের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মঞ্চকে একটি গতিমান সংগঠনে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো পরিপূর্ণ হয়নি, এখনো চলছে। আমরা এই মুহূর্তে অ্যাজ অন ডেট 3 লক্ষ মেম্বারশিপ করেছি, আমরা আরও করছি। তার সঙ্গে সহযোগী যারা ধরুন কন্ট্রাকচুয়াল, যারা বিভিন্ন রকম টেম্পোরারি, পার্ট টাইম, এইসব অনেক সংগঠন আছে, তারাও আমাদের কাছে আসছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করে চলেছি। আমরা আগামী দিনে একটা স্বপ্ন দেখছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুমতি দেন তাহলে কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলি পশ্চিমবঙ্গে আছে সেই অফিসগুলিতে আমরা মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আইনগত দিক খতিয়ে দেখে আমরা সেই সব জায়গাতেও আমাদের সদস্য সংগ্রহ করে ইউনিয়ন তৈরি করার চেষ্টা করব, ইনক্লুডিং ব্যাংকিং সেক্টর। কারণ পশ্চিমবঙ্গে ব্যাংকিং সেক্টর অত্যন্ত বাজেভাবে মানুষের কাছ থেকে সরে যাচ্ছে। আজকে বড়লোকদের হাতে, শিল্পপতিদের সামান্য কিছু সংখ্যক লোকের হাতে ভারতবর্ষে এই ব্যাংকগুলোর কন্ট্রোল চলে যাচ্ছে। যে ব্যাংক মানুষের জন্য জাতীয়করণ হয়েছিল সেই ব্যাংক সংযুক্তিকরণ করে তাদেরকে সংকুচিত করছে, মানুষের অধিকারকে খর্ব করছে। এবং আপনারা দেখছেন লক্ষ লক্ষ কোটি টাকা খয়রাতি সাহায্য হিসাবে সেগুলো মঞ্জুর করে দিচ্ছে, আর বেশ কিছু শিল্পপতি পাবলিকের জমা টাকা লুট করে বাইরে পালিয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে বিভিন্ন রাজ্যে ক্রেডিট ডিপোজিট রেশিও অনেক বেশি, জমা টাকা দাদন দেওয়া টাকা আনুপাতিক হার। বেঙ্গলে দেখবেন সেটা মাত্র 65%। কেন হবে? আমার বাংলার লোক তো টাকা জমা রেখেছে, তাহলে কৃষক লোন পাবে না কেন? বেকার ছেলেরা লোন পাবে না কেন? ক্ষুদ্র কুটির শিল্প লোন পাবে না কেন? পড়ার জন্য কেন খচখচ করবে ব্যাংকে গেলে? আমরা ক্রেডিট কার্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, দেখবেন ছেলেটি দাঁড়িয়ে আছে, ম্যানেজার বলছে হয় না, এখন পরে আসুন। এই কি কথা? আরে আমাদেরই টাকা তো জমা আছে, বাংলার টাকা, তুমি দেবে না কেন? হে, নিয়ম আছে। তো এই ব্যাপারগুলো আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রী যদি অনুমতি দেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টরে অফিসগুলোতেও এবং ব্যাংকিং সেক্টরেও আমরা ইউনিয়ন করার কথা ভাববো, যদি তিনি অনুমতি দেন। তা না হলে আমরা যেমন সরকারি স্তরে, আমরা রাজ্য স্তরে আছি, তাই কাজ করব। আমাদের মূল লক্ষ্য কোনো রাজনীতি করা না, আমাদের মূল লক্ষ্য বাংলার মাটিতে। আপনারা দেখেছেন আজ এই ডেটে 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দেয়, আটকে রেখেছে। তারই মধ্যে রেভিনিউ কালেক্ট করে নিজের ইনকাম বাড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের বাজেট চালাচ্ছেন, উন্নয়ন করছেন। অনেক কষ্টে আমরা রাজ্যবাসীকে সেবা দিচ্ছি। এই বিষয়টি সরকারি কর্মচারীরা সবচাইতে বেশি অনুধাবন করেন। আমরা তাদের কাছে আবেদন করেছি যে অর্থ বরাদ্দ হচ্ছে বিভিন্ন বিভাগে, সেই অর্থ যাতে মানুষের কল্যাণে খরচ হয়। দেখবেন ইতিহাস তৈরি করেছেন মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার। ভাবা যায় ভারতবর্ষ, পৃথিবীর কোন দেশ এই চিন্তা আনতে পেরেছে? কন্যাশ্রী, পৃথিবী তাকে আজকে স্বাগত জানাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় রেশন, অল দিস প্যারামিটার্স যেগুলো আমরা সার্ভিস সেক্টরে দিচ্ছি, প্রায় 92-93টা কর্মসূচি। সরকারি কর্মচারীদের কাছে আমি হাত জোড়ো করে আবেদন করে গেলাম, নিষ্ঠার সঙ্গে, ভালোবেসে, শ্রদ্ধার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি শহর, গঞ্জ, গ্রামীণ এলাকায় যেন রূপায়ণ হয়। দাদা একটা প্রশাসনের পাশে দাঁড়িয়ে এটা দেখবেন। দাদা একটা কথা, যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় কর্মচারীরা ঠিকমতো কাজ করে না, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে, সেই জায়গায় কি বার্তা দিন? আমরা সেটাও বলেছি যে সরকারি কর্মচারী 10টা থেকে 5টা অফিসের মধ্যে তিনি মেন মেরুদণ্ড। তার কথা, তার আচার, তার ব্যবহার, তার ডেলিভারি, কথোপকথন
সরকারের মুখ হয়ে দাঁড়ায়। যদি কেউ কথা বলতে গিয়ে কাউকে আঘাত করেন সেটা দুঃখের। আমরা আবেদন করেছি মিষ্টিভাবে কথা বলবেন, ভালোভাবে মানুষকে সার্ভিস ডেলিভারি দেবেন। কোনো কিছু না বুঝতে পারলে আমাদের কনভেনার প্রতাপ নায়কের কাছে জেনে নেবেন, আলোচনা করবেন, তারপর আমরা মানুষকে বলবো। আমরা একটা মানুষকে বলতে পারি, ভাই কালকে তুমি এসো, বুঝিয়ে দেবো। এই সম্মেলন কি 2026-এর এতদিন সংগঠন হয়েছে, এই প্রথম এই জেলায় সংগঠন হলো? এটা সংগঠন হয়েছে, সম্মেলন হলো এই প্রথম। কারণ এরা কাজ করছিলেন, মেম্বারশিপ ড্রাইভ করেছেন। এই জেলাতে আমরা 7000 মেম্বারশিপ ড্রাইভ করে দিই। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে,
তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ।